আসসালামু আলাইকুম। এখনকার সময়ে বিভিন্ন ক্রিকেট একাডেমিতে গেলে দেখি ছোট ছোট বাচ্চারা নো লুক শট প্র্যাকটিস করে, মানে বেসিক প্র্যাকটিস বাদ দিয়ে তারা নো লুক শট প্র্যাকটিস করার চেষ্টা করে। এই কাজটা তারা করে যখন কোচ না থাকে, তাদেরকে যে কাজটা দিয়ে যায় সেটা বাদ দিয়ে তারা নো লুক শট প্র্যাকটিস করার চেষ্টা করে, উইচ ইজ নট রাইট। কারণটা হচ্ছে ইম্প্রোভাইজিং শটস, নো লুক শটস যাই বলেন না কেন, আপনি এগুলো যখন খেলবেন তার আগে আপনার বেসিক স্ট্রং হওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট। একটা কথা সকল ক্রিকেট বোদ্ধারা বলেন যে যেই ব্যাটসম্যানের ডিফেন্স যত বেশি স্ট্রং, তিনি 3 ফরম্যাটের ক্রিকেটে তত বেশি ডমিনেট করতে পারবেন। কারণ দিন শেষে ক্রিকেটে আপনি ইম্প্রোভাইজিং করবেন, নো লুক খেলবেন, সেখানেও কিন্তু আপনার বেসিক স্ট্রং হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সাইম আইয়ুব তার নো লুক শটে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অস্ট্রেলিয়াকে পাকিস্তান হারিয়েছে, এই ম্যাচে সাইম আইয়ুবের বেশ কিছু নো লুক শট কিন্তু দুর্দান্তভাবে সবার নজরে এসেছে। আমি নো লুক শট নিয়ে বিশ্লেষণ করব, তবে তার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে সাইম আইয়ুব ইনিংসটাকে যেভাবে প্রোগ্রেস করেছেন, নো লুক শটগুলো যে খেলেছেন সেটা একটা অ্যাডভান্টেজের কারণে। কারণ একটা সময় বাধ্য হয়ে অস্ট্রেলিয়ান বোলাররা তাকে লেগ সাইডে বল করা শুরু করছিলেন, ওই সময়টাতে সাইম আইয়ুব নো লুক শটগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন। কিন্তু কি কারণে সাইম আইয়ুব আসলে লেগ সাইডে বল পাচ্ছিলেন সেটার ব্যাপারে ব্যাখ্যা বলতে চাইলে, প্রথম বলটাতে সাইম আইয়ুবকে যে বিষয়টা দেখা গেছে, একদম প্রথম বলতে ডান্সিং ডাউন দ্য উইকেট তিনি শট খেলেছেন, অর্থাৎ বোলারের লেন্থ এবং লাইনটাকে এলোমেলো করার চেষ্টা করেছেন। শুরু থেকে তার ইন্টেন্টের জায়গাটা একদম ভেরি ফার্স্ট ডেলিভারি, হি জাস্ট ওয়েন্ট ডাউন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ডাউন দ্য উইকেট গিয়ে তিনি শটটা খেলেছেন। এখন এই জায়গাটা আমি বেসিকের জায়গাটা যদি চিন্তা করে আপনি খেয়াল করে দেখবেন যে সাইম আইয়ুব যখন ডাউন দ্য উইকেট গেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো তিনি ডাউন দ্য উইকেট গেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন তার টো পজিশনটা স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো, অর্থাৎ টো পজিশনটাকে তিনি স্ট্রেইট মেনটেন করেছেন। এরকম টো পজিশনটা স্ট্রেইট মেনটেন করলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে হেডের একটা মিনিমাল ফল ঘটে। মিনিমাল ফল বলতে আপনি যখন ডাউন দ্য উইকেট আগাচ্ছেন, আমি যেহেতু ডানহাতি ব্যাটসম্যান আমি আপনাদেরকে জাস্ট এই জায়গাটা একটু ডেমনস্ট্রেট করে দেখাই। ধরেন আমি ডানহাতি ব্যাটসম্যান, আমি এই যে ডাউন দ্য উইকেট আমি যখন আগাচ্ছি, আমার যদি টো পজিশনটা এদিক থাকে আমার হেড পজিশন ফল করার সম্ভাবনা থাকে। সাইম আইয়ুবের যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যখন ডাউন উইকেট তিনি গেছেন টো পজিশনটা স্ট্রেট মেনটেন করেছেন। সো এই যে টো পজিশনটা স্ট্রেট মেনটেন করলে হেডের কিন্তু ফলটা হয় না বা হেডের মুভমেন্ট এরকমভাবে হয় না, শট এক্সিকিউট করা যায় খুব ইজিলি। সাইম আইয়ুবের এই বিষয়টা খেয়াল করবেন যে তার ডাউন দ্য উইকেট গেছেন, টো পজিশনটা স্ট্রেইট রেখেছেন। এই প্র্যাকটিসটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি ডাউন দ্য উইকেট যাচ্ছেন বাট আপনার মাসল মেমোরিটা বিল্ড আপ করাটা এরকম যে টো পজিশনটা ইট উইল বি অলওয়েজ স্ট্রেইটার, অর্থাৎ সোজা থাকলে আপনি তখন যে কোনোভাবেই শট এক্সিকিউট করতে পারবেন। এবারে নো লুক শট নিয়ে যদি কথা বলি, সাইম আইয়ুব যেহেতু ডাউন দ্য উইকেট আগাচ্ছিলেন, বোলার কিন্তু একটা পর্যায়ে তাকে লেগ স্টাম্প করিডোরে বল করা শুরু করেছেন, হুইচ অ্যাকচুয়ালি অ্যালাউড সাইম আইয়ুব টু প্লে দোজ কাইন্ড অফ নো লুক শটস, অর্থাৎ ওই বলগুলো তাকে অ্যালাউ করেছে নো লুক শট খেলার জন্য। এখন নো লুক শট খেলার ক্ষেত্রে প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফোর আর্ম এবং রিস্ট, আপনি পুরো বডির ব্যবহার না করেও শুধুমাত্র ফোর আর্ম এবং রিস্টের টুইস্টিং দিয়ে আপনি এই টাইপের নো লুক শট খেলতে পারেন, এবং সাইম আইয়ুবের ক্ষেত্রে তাই হয়েছে। সো ইয়াং কিডস হু আর ওয়াচিং আউট দেয়ার, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা টু প্লে নো লুক শটস যে আপনার ফোর আর্ম এবং এই রিস্টের ফ্লেক্সিবিলিটিটাকে মেনটেন করা, অর্থাৎ রিস্টের ফ্লেক্সিবিলিটি কীভাবে বাড়ে এবং ফোর আর্মের স্ট্রেংথটা কীভাবে বাড়ে, ওয়ার্ক অন দ্যাট। দ্বিতীয়ত যে বিষয়টা, এরকম নো লুক শট খেলার ক্ষেত্রেও কিন্তু ফুটওয়ার্ক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আপনি সাইফ হাসানের ক্ষেত্রে যদি একটু চিন্তা করে দেখেন, আমি যেটা খুব অবজার্ভ করে দেখেছি, যে সমস্ত নো লুক শটে সাইফ হাসান তার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে নো লুক শট খেলছেন, সে সমস্ত নো লুক শটে তিনি প্রমিনেন্ট থাকছেন। সাইম আইয়ুবের ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা নো লুক শট যেগুলো তিনি এক্সিকিউট করেছেন, সাইম আইয়ুবের কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা, অর্থাৎ ফ্রন্ট লেগটা ক্লিয়ার রেখে তিনি নো লুক শটগুলো এক্সিকিউট করছেন। এসব ক্ষেত্রে যদি ফ্রন্ট লেগটা ক্লিয়ার না থাকতো, অনেক বেশি মাত্র অ্যাক্রস চলে যেতেন, হেড পজিশনটা ফল করে যেত। সো আলটিমেটলি নো লুক শট খেলার জন্য কিন্তু হেড পজিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং হেড পজিশন যে কাজটা করে সেটা হচ্ছে বলের প্যাথটাকে ট্র্যাক করে। নো লুক শট মানে কিন্তু না দেখে শট খেলা না, মিন্স না দেখে শট খেলা না। নো লুক শট মানে হচ্ছে বলের প্যাথটাকে ট্র্যাক করে, আপনি খেয়াল করে দেখবেন যখন নো লুক শট খেলছেন বলের প্যাথটাকে কিন্তু সাইম আইয়ুব লাস্ট পর্যন্ত ট্র্যাক করছেন, বাট যে সময়টা শটটা খেলছেন ফলো থ্রুতে হি ওয়াজ নট লুকিং অ্যাট দ্য বল। After playing the shot, he was not looking at the ball, but while tracking the path of the ball, he was well balanced, he was maintaining his balance, he was maintaining his eyesight towards the ball, অর্থাৎ তিনি তার আইসাইটটা বলের দিকে আসলে লক্ষ্য রাখছিলেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর প্লেয়িং নো লুক শটস যে আপনি আপনার প্যাথটা
ট্র্যাক করবেন আপনার চোখ দিয়ে, বলের প্যাডটাকে চোখ দিয়ে ট্র্যাক করতে হবে। আফটার দ্যাট আপনার রিস্ট এবং ফোর আর্মের স্ট্রেংথটা থাকতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফুটওয়ার্কের যে জায়গাটা, আপনি ফ্রন্ট লেগটাকে যখন ক্লিয়ার রাখবেন এক্সিকিউট করার সময়, আপনার মাথাটা আসলে ফল করে যাবে না। দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি সাইম আইয়ুব ডিড। এবং সাইম আইয়ুবের এই ইনিংসটার কল্যাণেই অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে পাকিস্তান। আর বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে নাওয়াডেজ সাইম আইয়ুব হ্যাজ বিকাম আ বোলিং অলরাউন্ডার। তিনি হি ইউজ টু বি আ ব্যাটিং অলরাউন্ডার, আর তার বোলিংটা নিয়ে ওইরকমভাবে আলোচনাও হতো না, বাট নাওয়াডেজ হি হ্যাজ বিকাম আ বোলিং অলরাউন্ডার। কারণ ব্যাটিংয়ের চাইতে বোলিংয়ের কার্যকারিতাটা, বিশেষ করে পাওয়ার প্লের সময় এসে বোলিংয়ের কার্যকারিতাটা অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। আর একটা স্লাইডার কাইন্ড অফ ডেলিভারিগুলো তিনি করেন, ফ্ল্যাটের ট্র্যাজেক্টরিতে কিছু মিক্সিং তিনি রাখেন, পেস ভ্যারিয়েশনটা ইটস ভেরি গুড। সব কিছু মিলিয়ে এটাও কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পাকিস্তানকে প্রদান করেছে। আপনি এই পুরো ম্যাচটা যদি একটু ইভালুয়েট করতে চান, তাহলে অস্ট্রেলিয়া আসলে মূলত ধরা খেয়ে গেছে সাইম আইয়ুবের বোলিংয়ের কাছে। কারণ যে রানটা পাকিস্তান করেছিল, সেই রানটা অস্ট্রেলিয়ার মতো টিমের জন্য, বিশেষ করে ওয়েন দেয়ার ইজ ট্রাভিস হেড, ওয়েন দেয়ার ইজ ক্যামেরন গ্রিন, এটা মানে নট আ কনভিন্সিং টোটাল অ্যাট অল। সেই জায়গাটায় অস্ট্রেলিয়ার মতো টিম তারা ফল ডাউন করেছে বিকজ অফ দ্য ট্রিকি স্পিন বাই সাইম আইয়ুব, এবং ভেরি ওয়েল ব্যাকড আপ, ভেরি ওয়েল সাপোর্টেড বাই আবরার আহমেদ। আবরার আহমেদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আলটিমেটলি বলে একই জায়গায় বল পিচ করে কোনোটা বের করছেন, কোনোটা ভেতরে ঢোকাচ্ছেন, এবং ইটস ভেরি মাচ ট্রিকি, ইটস ভেরি মাচ ডিফিকাল্ট ফর আ ব্যাটার টু পিক যে কোন লাইনে আসলে বলটা আসছে। কারণ সিমিলার জায়গাতে তিনি বল পিচ করাচ্ছেন, সিমিলার জায়গায় বল পিচ করিয়ে ব্যাটার যখন চিন্তা করছেন যে হয়তো বল বাইরে বের হবে, তার স্টক ডেলিভারিগুলো বাইরে বের হয়, ঠিক ওই টাইমেই বল ভেতরে ঢুকে যাচ্ছে। অনেক সময় ব্যাটসম্যান অ্যাক্রস দ্য লাইন চলে যাচ্ছেন টু প্লে, টু এক্সিকিউট দ্য কাভার ড্রাইভস অর টু এক্সিকিউট দ্য কাট শটস, বাট বল যখন ভেতরের দিকে আসছে, ওই টাইমটাতে ব্যাটসম্যানের জন্য অনেক ট্রিকি ইকুয়েশন হয়ে যাচ্ছে। সো এই লাহোর কাইন্ড অফ উইকেটে সাইম আইয়ুব কিংবা আমরা দেখতে পেয়েছি আবরার আহমেদ, দে বিকেম ভেরি হ্যান্ডি। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা 4টা উইকেট নিয়েছেন, স্পিনারদের একটা ডমিনেশনের জায়গা দেখেছি। সব কিছু মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি আ গুড টি20 ম্যাচ টু সি। কিন্তু দিন শেষে বেটার টিম ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ পাকিস্তান এক্ষেত্রে বেটার টিম ছিল বিকজ অফ দেয়ার বোলিং। আমি বলবো না যে ব্যাটিং খুব বেশি কনভিন্সিং ছিল, বাবর আজমকে স্ট্রাগল করতে দেখা গেছে। বাবর আজমকে নিয়ে আলাদা করে কথা বলবো, একটা আলাদা করে অ্যানালাইসিসও করতে চাই, বাট এই ম্যাচটা পাকিস্তান আসলে জিতেছে বিকজ অফ দেয়ার বোলিং। অ্যান্ড ইনিশিয়ালি সাইম আইয়ুবের একটা ব্লিস্টারিং ইনিংস তো অবশ্যই ছিল, যেটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। দর্শক, কমেন্ট বক্সে এই ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।